40 থেকে 45,000 টাকা প্রাইস রেঞ্জে যদি এই মুহূর্তে আপনি মার্কেটে কোনো ফোন কিনতে চান, তাহলে এই 11 Pro এবং এই iPhone 12 যে ফোনটা রয়েছে, এই দুইটা ফোন কিন্তু আপনি মার্কেটে পাবেন। এবং এই দুইটা ফোন নিয়ে মানুষজন প্রচুর পরিমাণের কনফিউজড যে কোন ফোনটা নেবে। এই 12টা কিন্তু দেখতে বর্তমান সময়ের মডার্ন যে ফোনগুলো রয়েছে সেটার সাথে কিন্তু অনেক কিছুই মিলে যায়। 11 Proটা অনেক দিক দিয়ে কিন্তু পিছিয়ে আছে। তো সেই জায়গায় এই দুইটা ফোনকেই আমি সাইড বাই সাইড অনেকদিন ধরে ব্যবহার করতেছি। আমার ইউজার এক্সপিরিয়েন্সটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তার পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এই দুইটা ফোন থেকে আমার কাছে পার্সোনালি কোন ফোনটা ভালো লেগেছে, এবং আপনি যদি এই দুইটা ফোন মানে এই 40 থেকে 35,000 টাকায় কোনো ফোন নিতে চান, তাহলে এই দুইটা থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ধন্যবাদ দিতে চাই এমকে মোবাইল পয়েন্টকে আমাদেরকে এই দুইটা ডিভাইস দিয়ে সাহায্য করার জন্য। আপনি যদি এই ধরনের কোনো ইউজড আইফোন কিংবা ইউজড অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান বা নতুন ফোন কিনতে চান, তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা তাদের সব ভিজিট করতে পারেন। তাদের সকল কিছু লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। ফার্স্ট যদি 11 Pro এবং এই 12 এর আউটলুকের কথা চিন্তা করি, তাহলে প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে 11 Proতে 3টা ক্যামেরা এবং এই 12 2টা ক্যামেরা। এবং এই জায়গায় মানুষের ডিসিশন চেঞ্জ হয়ে যায় যে অনেকেই ভাবে এই জায়গায় 2টা ক্যামেরা নিব সেম প্রাইস দিয়ে, তাহলে আমি এই সেম প্রাইসেই তো 3টা ক্যামেরা পাচ্ছি। তো এই জায়গার মধ্যে কিন্তু সব থেকে বড় মানে ডিফারেন্সটা এই দুইটা ফোনের মধ্যে। তারপরে যে ডিফারেন্সটা খুঁজে পাবেন সেটা হচ্ছে এই দুইটা ফোনের ফ্রেম। দেখতেই পাচ্ছেন যে iPhone 12 এর ফ্রেমটা কিন্তু একদমই লেটেস্ট যে ফোনগুলো রয়েছে সেগুলোর মতো, মানে বক্সি ডিজাইনের। আর iPhone 11 এটা কিন্তু একদমই কার্ভ একটা ফোন, যেটা হাতে নিতে খুবই কমফোর্টেবল। বাট এই iPhone 12 হাতে নিতে কমফোর্টেবল না, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এই বক্সি ডিজাইন হওয়ার ফলে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের বেজেল কিন্তু অনেকটাই কমে গেছে। সেই জায়গায় iPhone 11 Pro যেটা রয়েছে সেটার বেজেল দেখেন যে কত মোটা। আর এই iPhone 12 এই জায়গায় দেখতে কিন্তু ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর, এবং সাইড দিয়েও কেন জানি দেখতে iPhone 12টাকেই সুন্দর লাগে। এই দুইটা ফোন যদি আপনি সাইড বাই সাইড হাতে নেন, তাহলে আপনি ফিল করতে পারবেন iPhone 12 থেকে এই 11 Proটা কতটা প্রিমিয়াম। এর কারণ হচ্ছে iPhone 11 Pro যেটা রয়েছে এটাতে যে ফ্রেমটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু একদমই রাউন্ডেড না। রাউন্ডেডের কারণে এটা প্রিমিয়াম লাগে না। এটাতে ইউজ করা হয়েছে স্টেনলেস স্টিল, এবং এই 12 ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামের কারণে এটা এতটাও প্রিমিয়াম ফিল দেয় না, আর এটার হ্যান্ড গ্রিপও এতটাও ভালো না, মানে হাতে নিতে একটু আনকমফোর্টেবল লাগে। সেই জায়গায় এই ফ্রেমটা রাউন্ডেড হওয়ার ফলে এটা হাতে লং টাইম ধরে রাখলেও কোনো অবস্থাতেই প্যারা হয় না। বাট দুইটা ফোন যদি আপনি এভাবে সাইড বাই সাইড দেখেন, তাহলে দেখতে পারবেন সামনে এবং পিছন থেকেই কিন্তু iPhone 12টাকেই সুন্দর লাগে। তাছাড়া যদি এর ফ্রন্ট সাইডে তাকান, তাহলে দেখতে পারবেন দুইটার সামনে বিশাল বড় বড় নচ, যেটা এই 2024 সালে এসে মানে এরকম নচ কেমন যে বিরক্তিকর সেটা আশা করি যে আপনারা সবাই জানেন। কিন্তু আইফোন ইউজার যারা আইফোন পছন্দ করে থাকে কিংবা আইফোন কিনতে চায়, এই 2024 সালে এসে 45,000 টাকা দিয়ে একটা ইউজড আইফোন কিনবে, তাদের কাছে এই নচ চোখেই পড়বে না, এটা মানে কিছুই না। যদিও কিনা এই নচের মধ্যে যে ফেস আইডি রয়েছে সেটা একদমই অ্যাকুরেট ছিল। এই দুইটা ফোনের ফেস আইডি খুবই মানে সুপার লেভেলের কাজ করে, একটাও মিস করে না। তো সেই জায়গায় বলা চলে যে এই নচ থাকলেও ফেস আইডির যে সিকিউরিটি কিংবা যে ফিচারগুলো পাই সেটা আমার মনে হয় যে একদমই অর্থি। 11 Pro রাইট সাইডে যদি তাকান, তাহলে দেখতে পারবেন পাওয়ার বাটন এবং সিম ট্রে রয়েছে। আর যদি 12 এর রাইট সাইডে তাকান, তাহলে দেখতে পারবেন শুধুমাত্র পাওয়ার বাটন। আর 11 Pro লেফট সাইডে আসলে দেখতে পারবেন আইফোনের সিগনেচার অ্যালার্ট স্লাইডার, ভলিউম রকার। এবং যদি 12 এর দিকে আসেন, তাহলে দেখতে পারবেন অ্যালার্ট স্লাইডার এবং ভলিউম রকার, তার নিচের দিকে থাকছে সিম ট্রে। তাছাড়া যদি দুইটা ফোনের বটম সাইডে তাকান, তাহলে দেখতে পারবেন দুইটাতেই কিন্তু লাইটনিং পোর্ট ইউজ করা হয়েছে, যেটা আমরা এখন টাইপ সি পাচ্ছি, মানে iPhone 15 এর টাইপ সি পাচ্ছি। সেদিকে কিন্তু আমাদেরকে এই লাইটনিং চার্জারগুলাই ক্যারি করতে হবে। এই 12 থেকে তুলনামূলকভাবে একটু ছোট কিন্তু এই 11 Pro যে ফোনটা রয়েছে এটা, কিন্তু এই 11 Pro 12 থেকে 24 গ্রাম বেশি ভারী। এবং এই ভারী কেন সেটা নিয়ে একটু পরে কথা বলতেছি, তার আগে কথা বলি এই দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে। এই দুইটা ফোনের ডিসপ্লে আপনি কখনোই একসাথে কম্পেয়ার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই দুইটা ফোন একসাথে আপনার হাতে নেবেন। যদি দুইটা ফোন একসাথে হাতে নেন, তখনই আপনি দুইটার ডিফারেন্স বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি এর আগে আইফোন ইউজ করেন নাই কিংবা ফোন সম্পর্কে এত বেশি জানেন না, তাহলে এই দুইটার ডিফারেন্স ধরাটাও অনেক টাফ। এই iPhone 11 এর ডিসপ্লে হিসেবে থাকছে 5.8 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটাতে থাকছে Dolby Vision এর সাপোর্ট এবং HDR10+ সাপোর্ট। আর এটার পিক ব্রাইটনেস 1200 নিটস। আর সেই জায়গায় এসে iPhone 12 ইউজ করা হয়েছে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটাও সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, এবং এটাতেও থাকছে Dolby Vision এর সাপোর্ট, HDR10+ সাপোর্ট, এবং এটাতেও থাকছে 1200 নিট পিক ব্রাইটনেস। স্পেক থেকে তো মনেই হচ্ছে যে দুইটা ফোনের ডিসপ্লে একদমই সেম। হ্যাঁ, এই দুইটা ফোনের ডিসপ্লের স্পেক সেম এবং সবকিছুই সেম বলা চলে, খালি এই ডিসপ্লেটা একটু ছোট এবং এটা একটু বড়। এবং এই ডিসপ্লেটা মানে 11 Pro এর ডিসপ্লেটা ছোট হওয়ার ফলে যদি আপনি দুইটা ফোন একসাথে সাইড বাই সাইড হাতে নেন, তাহলে 11 Pro ডিসপ্লেটা অনেকটাই শার্প মনে হয়, মানে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সেই জায়গায় 12টা দেখতে একটু আমার কেমন জানি ফ্যাকাশে লাগে কিংবা ডিটেল কম মনে হচ্ছে, এরকম মনে হয়। তাছাড়া শার্পনেস ডিটেলের কথা যদি বলি, তাহলে দুইটা একদমই সেম ছিল। যদি ডিসপ্লে নিয়ে খুব বেশি না জানেন না বুঝেন, আমি নিজেকে এক্সপার্ট দাবি করতেছি না, যদি আপনি মানে খুব বেশি না জানেন, তাহলে হয়তো এই ডিফারেন্সটা আপনার চোখে নাও পড়তে পারে। কিন্তু সত্যি বলতে পার্সোনালি আমার কাছে এই 11 Pro ডিসপ্লেটা বেশি ভালো লেগেছে। ডিসপ্লে দুইটা সেম, জাস্ট এটা ছোট হওয়ার ফলে এটাতে একটু ডিটেল বেশি মনে হচ্ছে। ডিসপ্লে নিয়ে খুব বেশি না জানলেও এই ডিফারেন্সটা হয়তো বা সবার চোখে পড়বে, সেটা হচ্ছে যে iPhone 12 এবং 11 Pro
ডিসপ্লের যে বেজেল রয়েছে সেটা, কারণ 11 প্রোতে দেখেন বেজেলটা কিন্তু অনেকটাই মোটা, সেই জায়গায় 12 অনেকটাই চিকন বলতে পারেন। দুইটা ফোন যদি একসাথে রাখেন তখন বুঝতে পারবেন। ফোনের আউটলুক দেখতে যত সুন্দর হোক না কেন, একটা 5 বছর পুরাতন ফোন, একটা 4 বছর পুরাতন ফোন, এই ফোনগুলোর পারফরমেন্স এখন কেমন দিচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয়। অনেকেই কিন্তু এই ধরনের ইউজড ফোন ক্যামেরার পাশাপাশি দেখা যায় যে গেমিংয়ের জন্য কিনে থাকে, তো সেই জায়গায় পারফরমেন্স কিন্তু অনেক বড় একটা বিষয়। আর হচ্ছে যে অনেকেই হয়তো জেনে থাকবেন যে আইফোনের পারফরমেন্স মোটামুটি 5-6 বছর পরে এসেও ভালোভাবে কিন্তু ধরে রাখতে পারে। পারফরমেন্স একদম অ্যান্ড্রয়েড ফোনের মতো বাজে হয়ে যায় না, 4 বছর পরে মোটামুটি ভালো থাকে। তো সেই জায়গায় এই ফোনটা 5 বছর পুরাতন ফোন, এবং এই ফোনটাতে তখন ইউজ করা হয়েছিল অ্যাপেলের বায়োনিক A13 চিপ, যেটা 7 nm ফ্যাব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং এই 12 ইউজ করা হয়েছিল অ্যাপেল বায়োনিক 14, যেটা 5 nm আর্কিটেকচারে তৈরি করা একটা চিপ। এই দুইটা ফোনের এসওসির মধ্যে জাস্ট এক জেনারেশনের ডিফারেন্স, এবং এইটা যেহেতু 5 nm ফ্যাব্রিকেশন তৈরি করা একটা চিপ, এবং এটা 7 nm ফ্যাব্রিকেশনের তৈরি করা একটা চিপ, সেই জায়গায় এসে ডিফারেন্সটা কিন্তু একটু বেশি হয়ে যায়। যেহেতু এটা একটা 5 nm চিপ, সেই জায়গায় এটা অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্ট হবে, ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো দিবে, পারফরমেন্সও ভালো দেওয়ার কথা। কিন্তু এই দুইটা ফোন যদি আপনি সাইড বাই সাইড ইউজ করেন, তাহলে আপনার কাছে মনেই হবে না যে এই ফোনটা থেকে পারফরমেন্স বেশি দেওয়ার কথা, মানে 19-20 বলা চলে, যেটা আপনার চোখে একদমই পড়বে না। গেমিং করেন কিংবা ডেইলি লাইফ ইউজ করেন, আপনার কাছে দুইটা ফোনের পারফরমেন্স একদমই সেম মনে হবে। এই ফোনটা 5 বছর পুরাতন, কিন্তু পারফরমেন্স এখন পর্যন্ত খুবই ভালো ছিল, যেটা আপনার যদি গেমিং করতে চান কিংবা রেগুলার ইউজ করতে চান, আপনাকে কোনো অবস্থাতেই মানে বেজে যেতে হবে না, কিংবা ল্যাগ করে হ্যাং করে এই ধরনের কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। আশা করা যায় আরও 2-2.5 বছর অনায়াসেই আপনাকে পারফরমেন্সের দিক দিয়ে বাবা সাপোর্ট দিবে। কিন্তু এইটাতে যেহেতু একটা 5 nm চিপ ইউজ করা হয়েছে, এটাতে একটু পারফরমেন্সটা ভালো ছিল, যেটা আমারই ভালো যে এরকম বলা চলে না, মানে এটা থেকে একটু ভালো, যেটা আপনি গেমিং করলে হয়তো বা ফিল করতে পারবেন। তাছাড়া এটাতে 5 nm চিপ হওয়ার ফলে এটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাচ্ছিলাম তুলনামূলকভাবে এইটা থেকে, কারণ এইটাতে ব্যাটারি ব্যাকআপ বাজে দিচ্ছিল। এদের ব্যাটারি নিয়ে একটু পরেই কথা বলি, তার আগে কথা বলা যাক এই ফোনগুলোর চোখ নিয়ে। হ্যাঁ, এই আইফোনের চোখ নিয়ে মানুষজন বেশি মাতামাতি করে, দেখেন এটাতে 3টা ক্যামেরা আর এটাতে 2টা ক্যামেরা। তো এই জায়গায় এসে মানুষের ডিসিশন একদমই চেঞ্জ হয়ে যায়। তাহলে চলুন এটা নিয়ে এখন বিস্তারিত কথা বলা যাক, এবং আপনারা একটু শক্ত হয়ে বসেন, কারণ এই ক্যামেরা নিয়ে ডিটেইলে আলাপ আলোচনা হবে। এই 11 প্রোতে মেইন লেন্স হিসেবে থাকছে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.8, এবং এটাতে থাকছে 26 মিলিমিটার একটা লেন্স। আর তার সাথে আজকে কমপ্লিট করছে এই 12 থাকা 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.6, এবং এইটাতেও থাকছে 26 মিলিমিটার একটা লেন্স। আর এই 12 থাকা যে আলট্রাওয়াইড ক্যামেরাটা রয়েছে, এটা 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটার অ্যাপারচার f2.4, এবং এটা 13 মিলিমিটার একটা লেন্স। আর 11 প্রো এর আলট্রাওয়াইড ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটার অ্যাপারচার 2.4, এবং এটাও একটা 13 মিলিমিটারের লেন্স। তার মানে বোঝাই যাচ্ছে যে দুইটা ফোনের আলট্রাওয়াইড লেন্স যেটা রয়েছে সেটা একদমই সেম লেন্স ইউজ করা হয়েছে। এই বেস ভেরিয়েন্ট 12 থেকে 11 প্রোটা জাস্ট ডিফারেন্সটা বোঝা যায় এই 3টা ক্যামেরা দিয়ে। আর এতে থাকা যে এক্সট্রা একটা লেন্স রয়েছে, এটা একটা 2x টেলিফোটো লেন্স, যেটাও 12 মেগাপিক্সেলের লেন্স, এবং এটার অ্যাপারচার f2.0, আর এটার ফোকাল লেন্থ 52 মিলিমিটার, যেটা দিয়ে খুব ভালো পোর্ট্রেট তোলা যায়। তাছাড়া যদি 2x ব্যবহার করে আপনি অন্যান্য ছবি তুলতে যান, সেই জায়গায় কিন্তু আপনি খুব ভালো একটা সাপোর্ট পাবেন, যেটা আপনি 12 পাবেন না। আপনি যদি দুইটা ফোন দিয়ে পোর্ট্রেট তোলেন, তাহলে দেখতে পারবেন যে এই 12 থেকে 11 প্রো পোর্ট্রেটগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগতেছে। এজ ডিটেক্ট নিয়ে আমি কথা বলবো না, কারণ আমার কাছে পার্সোনালি এই 12 এজ ডিটেকশনটা একটু বেশি ভালো মনে হয়েছে। কারণ 11 প্রোতে দেখতে পেলাম যে অনেক সময় চুল টুল ব্লার করে ফেলতেছে, অনেক সময় শরীরও ব্লার করে ফেলে, কিংবা ছবি ডার্ক করে ফেলে, এ ধরনের অনেক প্রবলেম কিন্তু আমি 11 প্রোতে পেয়েছি, যেটা 12 নাই। কিন্তু দেখা যায় যে ফোকাল লেন্থ বেশি হওয়ার ফলে 2x কিংবা 3x দিয়ে যদি আপনি একটা পোর্ট্রেট ছবি তোলেন মানুষের, তখন এই ছবিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, যেটা 1x তুললে কেমন যেন একটু আর্টিফিশিয়াল লাগে। সেই জায়গায় আমি পোর্ট্রেটের দিক দিয়ে 11 প্রোটাকে এগিয়ে রাখবো, কারণ আপনি যে বললাম ছবি ডার্ক হয়ে যাচ্ছে, কিংবা মাঝে মাঝেই ব্লারিয়ে প্রবলেম করতেছে, এজ ডিটেক্ট ঠিকঠাক করতেছে না, এই প্রবলেমগুলো কিন্তু আপনি চাইলে ছবি তোলার সময় ফিক্সড করতে পারেন। আপনি একটু ম্যানুয়ালি ফোকাস করে না, হাতে ট্যাপ দিয়ে ফোকাস করে দিয়ে তারপরে ছবি তোলেন, তাহলে দেখতে পারবেন যে ভালোভাবে ডিটেক্ট করতে পারতেছে। আর যেটা বললাম যে ছবি অনেক সময় ডার্ক হয়ে যাচ্ছিল, সেটা আপনি চাইলে একটু ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। বাট এই 12 কিন্তু আপনি চাইলে একটা এক্সট্রা লেন্স বাড়িয়ে ফেলতে পারবেন না, কিংবা আপনি চাইলে 2x পোর্ট্রেট নিতে পারবেন না। তো সেই জায়গায় আমি বলবো যে পোর্ট্রেটের কারণে আইফোন 11কে এগিয়ে রাখতে হবে। আর যদি আপনি মেইন লেন্সের কথা চিন্তা করেন, তাহলে আমার কাছে পার্সোনালি এই 12 মেইন লেন্সটাই বেশি ভালো লাগছে, কারণ এটা ছবিটা অনেক বেশি শার্প এবং ডিটেল ছিল। যদিও কিনা এই 11 প্রোর ছবিটা অনেক শার্প এবং ডিটেল ছিল, এবং লো লাইটে পারফরমেন্স 11 প্রো থেকে এই 12 অনেক বেশি বেটার ছিল, কারণ এটাতে অ্যাপারচার কিন্তু f1.6, এবং এটার অ্যাপারচার f1.8। তো অ্যাপারচার কম হওয়ার কারণে দেখা যাচ্ছিল যে 12 দিয়ে অনেক সময় লো লাইটে অনেক ভালো ছবি তুলতে পারতেছিলাম। আশা করি যে সাইড বাই সাইড পিকচারগুলো দেখিয়ে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কোনটার ছবি আপনার কাছে পার্সোনালি ভালো লাগে। আমার কাছে তো প্রথম থেকেই বলতেছিলাম যে 12টাই ভালো লাগতেছে। তাছাড়া যদি এর আলট্রাওয়াইডের কথা দেখি, তাহলে দুইটা ফোনের আলট্রাওয়াইডের ছবি একদমই সেম ছিল, কোনো প্রকার ডিফারেন্স নাই, কারণ সেম লেন্স ইউজ করা হয়েছে।
হয়তোবা মাঝে মাঝে দেখা যায় যে এইটাতে ভালো ছবি আসতেছিল। আর এইটাতে ভালো ছবি আসার আরেকটা রিজন হচ্ছে যে এটাতে কিন্তু ইউজ করা হয়েছিল অ্যাপেল বায়োনিক F14 চিপ, যেটার কারণে এটার আইএসপিটা অনেক বেটার এটা থেকে। তো 11 প্রোতে যেহেতু A13 ইউজ করা হয়েছে চিপ, তো এটা থেকে চিপটা বেশি ভালো হওয়ার কারণে এটার আইএসপি দেখা যায় একটু দুর্বল। তো এটার আইএসপি ভালো হওয়ার কারণে ছবির কোয়ালিটিও কিন্তু আমরা ভালো পাচ্ছি ওভারঅল যদি সব কিছু দেখি। তো সেই জায়গায় দুইটার ছবির কোয়ালিটি যদি আমি চিন্তা করি, মানে রেটিং দেই, তাহলে আমি দুইটাকে মানে 19-20 রাখবো। একটার থেকে একটা যে আকাশ পাতাল ব্যবধান, 11 প্রো থেকে যে 12-এ খুব বেশি আহামরি ডিফারেন্স চলে আসছে কিংবা অনেক বেশি আপগ্রেড ইমপ্রুভ চলে আসছে, এমন কিছুই না। দুইটার ডিফারেন্স একদমই 19-20। আপনি যে কোনোটা নিতে পারেন, তারপর আপনাকে মানে ডিসাইড করতে হবে যে আসলে আপনার কাছে কোন ডিভাইসটা ভালো লাগে। কিন্তু আমি যদি পার্সোনালি বলতে চাই, তাহলে আমি কিন্তু বলবো যে এই 12 আপনি নেন, কারণ অনেক দিক দিয়ে কিন্তু আপনি 12 নিলে ভালো সাপোর্ট পাবেন, যেরকম সফটওয়্যার সাপোর্টটা আপনি অনেক দিন বেশি পাবেন এই ফোনটাতে। তাছাড়া যদি এই দুইটা ফোনের ভিডিও নিয়ে কথা বলি, তাহলে দুইটা ফোনেই কিন্তু প্রত্যেকটা লেন্সেই 4K 60 fps এর সাপোর্ট পাচ্ছেন। কিন্তু এই ভিডিওর ক্ষেত্রেও কিন্তু এই যে আইএসপির বিষয়টা বললাম, সেটা এই জায়গায়ও মানে আপনি ফিল করতে পারবেন যে এটার থেকে এটার আইএসপি ভালো হওয়ার ফলে ভিডিও কোয়ালিটিতেও কিন্তু এই 11 প্রো থেকে 12-এ অনেকটাই ইমপ্রুভ চলে আসছে। কিন্তু আপনি যে এই যে বলতেছিলাম 2x অপটিক্যাল জুম যেটা রয়েছে, সেইটার কারণে দেখা যায় যে অনেক সময় আপনি যদি জুম করে ভিডিও করতে চান, কিংবা আপনার মনে হচ্ছে যে এই জায়গায় একটু জুম করা দরকার, তো সেই জায়গায় এসে দেখা যায় যে 12টা মানে পিছিয়ে যায়। তাছাড়া যদি মেন লেন্স দিয়ে দুইটা দিয়ে আপনি সাইড বাই সাইড ভিডিও করেন, এই স্যাম্পলগুলো দেখলে হয়তো আপনি নিজে থেকে বুঝতে পারতেছেন যে 12-এর ভিডিওটা কেন একটু বেশি ব্রাইট মনে হচ্ছিল, একটু বেশি ডিটেল মনে হচ্ছিল। আর এখন সাইড বাই সাইড কম্পারিজন করা হচ্ছে যে আইফোন 12 এবং আইফোন 11 প্রো ভিডিও কোয়ালিটি কিরকম হয় এবং ডাইনামিক রেঞ্জ কতটুকু ভালো রাখতে পারতেছে সেটা এখন বোঝা যাবে। এখন মোটামুটি 6:30-এর মতো বাজে, তো সেই অবস্থায় লাইটিং কন্ডিশনের মধ্যে ভিডিও কোয়ালিটি কিরকম হয় এবং ডাইনামিক রেঞ্জ কতটুকু আসলে আউটডোরে ধরে রাখতে পারে সেটা এখন দেখার বিষয়। আর হচ্ছে এখন মেইন লেন্সের ভিডিও হচ্ছে 4K 60 fps। এই দুইটা ফোনের আলট্রাওয়াইড ক্যামেরার মতো এর ফ্রন্ট সাইডে থাকা যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটাও 12 মেগাপিক্সেলের এবং এটার অ্যাপারচার f2.2 এবং এইটা 23 মিলিমিটার লেন্স, যেটার ছবির কোয়ালিটি একদমই সেম ছিল, কোনো প্রকার ডিফারেন্স নাই। জাস্ট এই যে বারবার একই কথা বলতেছি যে আইএসপির কারণে এই 12 একটু বেটার মনে হচ্ছিল। আপনি স্যাম্পলগুলো দেখেন, আশা করি যে আপনি ডিফারেন্সটা নিজে থেকেই বুঝতে পারবেন। আমার লেফট সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে আইফোন 12 এর ভিডিও এবং রাইট সাইডে যে ফোনটা রয়েছে এটা হচ্ছে আইফোন 11 এর ভিডিও। তো 11 এর মধ্যে সাউন্ড কোয়ালিটি কতটুকু ভালো ধরে রাখতে পারে বা নয়েজ আসছে কিনা, আর এই জায়গায় প্রচুর পরিমাণের বাতাসও আছে, তো বাতাসের মধ্যে কতটুকু ভালো ভিডিওর অডিও রেকর্ড করতে পারে সেটাও আশা করি বোঝা যাচ্ছে। আমার কাছে পার্সোনালি এই 12 এর ভিডিওটা একটু বেশি ভালো মনে হচ্ছে, কারণ এইটাতে ফেস ভালোভাবেই কিন্তু লাইট আপ করতে পারে, বাট 11 এর মধ্যে কিন্তু ফেস অনেকটাই ডার্ক দেখা যায়। পার্সোনালি সবাই কিন্তু চায় যে তার ফেসটা একটু বেশি ব্রাইট দেখাক, বাট যেহেতু 11 এর মধ্যে একটু ডার্ক মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষজনই আইফোন 12 এর ভিডিওটাকে প্রিফার করবে। দুইটা ফোন যদি আপনি সাইড বাই সাইড হাতে নেন, তাহলে আপনার কাছে নিজে থেকেই মনে হবে যে এটার ব্যাটারি হয়তো বা ছোট, কারণ যদি আপনি সাইজ দেখেন তাহলে দেখতে পারবেন যে 12টা কিন্তু এইটা থেকে একটু বড়। বাট এটা বড় হওয়ার ফলে এটাতে কিন্তু ব্যাটারি এই 11 থেকে ছোট। 11 ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 3036 mAh একটা ব্যাটারি, আর 12 ইউজ করা হয়েছে 2815 mAh এর ব্যাটারি। আর আমার হাতে থাকা 11 প্রোটার ব্যাটারি হেলথ 73%, আর এই 12 87% ব্যাটারি হেলথ। এখন ব্যাটারি হেলথ নিয়ে একটু বেশি কথা বলতে হবে, কারণ হচ্ছে যে 11 প্রোতে যেহেতু 73% ব্যাটারি হেলথ, এই জায়গায় কিন্তু একটা বিশাল কাহিনী হয়ে যাবে আপনার সাথে যদি আপনি 80% এর নিচে ব্যাটারি হেলথের কোনো ফোন কেনেন। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে 80% এর নিচে যদি কোনো ফোনের ব্যাটারি হেলথ চলে আসে, তখন কিন্তু অ্যাপেল নিজে থেকে এটার পারফরমেন্স কমে দেয়। মানে 11 প্রো যদি একটা 80% এর বেশি যে ব্যাটারি হেলথ তোলা ফোনগুলো রয়েছে, সেইগুলো যদি আপনি এটার সাথে ইউজ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার পারফরমেন্স কিন্তু ওইটার মতো দিচ্ছে না, অনেকটাই কম দিবে। কারণ অ্যাপেল নিজে থেকে এই কাজটা করে যাতে করে ফোনের পারফরমেন্স কম দিয়ে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি যায়। 80% এর নিচে যখন একটা ফোনের ব্যাটারি হেলথ চলে আসে, তখন কিন্তু অ্যাপেল নিজে থেকেই আপনাকে ওয়ার্নিং দিবে যাতে করে আপনি ব্যাটারিটাকে রিপ্লেস করেন। এই 12 থেকে ব্যাটারি যেহেতু এই 11 প্রোতে বেশি, তার মানে আপনার কাছে মনেই হতে পারে যে এই 11 প্রোতে হয়তো ব্যাটারি ব্যাকআপ আপনি বেশি পাবেন। এরকম ভেবে থাকলে বিষয়টা একদমই ভুল, কারণ যেহেতু এটাতে ইউজ করা হয়েছিল 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের একটা চিপ, যার কারণে কিন্তু এটাতে ব্যাটারি মানে সাইজ কম থাকার ফলেও এটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাচ্ছিলাম এই 11 প্রো থেকে। কারণ 11 প্রোর যেই চিপটা রয়েছে সেটা কিন্তু এতটাও পাওয়ার এফিসিয়েন্ট না, যেটা বায়োনিক F14। আর যেহেতু 11 প্রো এই ফোনটা আজ থেকে আরো 5 বছর পুরাতন একটা ফোন, তো সেই জায়গায় এসে যদি আপনাকে কোনো দোকানদার কিংবা আপনি যার কাছ থেকে কিনবেন সে যদি বলে এটাতে 85% ব্যাটারি হেলথ আছে, 90% ব্যাটারি হেলথ আছে, তাহলে মানে 100% শিওর আমি যে এটা আপনার সাথে স্ক্যাম করা হচ্ছে। কারণ একটা ফোন 5 বছর পুরাতন হয়ে সেই ফোনের মধ্যে কখনোই 80%-এর উপরে ব্যাটারি হেলথ থাকতে পারে না। তো এইটাতে যে ব্যাটারি হেলথ রয়েছে, এরকম ব্যাটারি হেলথ যদি আপনি পান 70%, 75%, 73%, এরকম ব্যাটারি হেলথের কোনো ফোন পান, তাহলে মোটামুটি বলা চলে যে এই ফোনের ব্যাটারিটা জেনুইন এবং অথেন্টিক একটা ব্যাটারি রয়েছে, কিংবা এটা কোনো অবস্থাতে খোলা হয় নাই। তারপরে আপনি আপনার মতো করে চেক করে দেখে নেবেন, কারণ একটা 5 বছর পুরাতন ফোনের ব্যাটারি চেঞ্জ হতে পারে, এটাই স্বাভাবিক। তাছাড়া যদি আপনি 12-এর দিকে আসেন, তাহলে 12টা কিন্তু 4 বছর পুরাতন, এবং এই ফোনটা এখন যদি আপনি একটা অথেন্টিক ফোন কিনতে যান, তাহলে আপনি 80%, 82%,
ইভেন কি 85% যে ব্যাটারি হেলথওয়ালা ফোনগুলো রয়েছে সেগুলো হয়তো আপনি অথেন্টিক পেতে পারেন। এই দুইটা ফোন আমি সাইড বাই সাইড 15 থেকে 20 দিন ব্যবহার করেছি। সেই জায়গায় এসে এখন যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন যে এই দুইটা ফোন থেকে আপনি কোন ফোনটা নেবেন, তাহলে আমি অবভিয়াসলি বলবো যে আপনি আইফোন 12 নেন, যেটা থেকে আপনি সফটওয়্যার সাপোর্ট থেকে শুরু করে আপনি হার্ডওয়্যার সাপোর্ট সব কিছুই এই 11 থেকে বেটার পাবেন। এবং আপনি যদি মনে হয় যে না আপনি 12 নেবেন না, এই 11টাই নেবেন, 11 প্রোটা নেবেন জাস্ট এই 3 ক্যামেরার জন্য, তাহলে এজ ইউ উইশ আপনি চাইলে এটা নিতে পারেন। কিন্তু আমি এই যে আবারও বলবো যে এই 12টাই নেন, কারণ এই দিক দিয়ে আপনি অনেক বেশি ভালো ফোন পাওয়ার চান্স আছে।